আজকে আমার অতিথিকে সেটা কি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে? শাকিলা সাকি, না? ইয়া আপনাদের প্রিয় সিঙ্গার আমার সামনে বসে আছে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে গল্প করতে। শাকিলা, এই যে সোশ্যাল মিডিয়া কি আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে কখনো? সোশ্যাল মিডিয়া তো আসলে শুধু ভাই আমার লাইফে না, সবার লাইফেই আসলে কোনো না কোনোভাবে কিন্তু মানে ইম্প্যাক্ট ফেলে এবং এটা অনেক বড় একটা মাধ্যম আসলে মানুষের কাছে পৌঁছে যাওয়ার। এখন বর্তমান সময়ে আমরা মানুষের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারি, আমাদের কাজগুলো পৌঁছে যেতে পারে। আমরা আসলে সোশ্যাল মিডিয়ার বাইরে আসলে আমাদের তার মানে এই প্রজন্মের শিল্পী হিসেবে আপনি ব্লেসড ফিল করেন যে সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি আই এম ব্লেসড, রিয়েলি এটা ব্লেসিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া আসার কারণে এই যে আপনি যে গানটা একটু আগে সবাইকে শোনালেন এবং অনেকেই এই গানের অসম্ভব ভক্ত, প্রচুর রিলস হয়েছে নিশ্চয়ই। সেই সময়গুলো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন গায়কী ঢঙে আপনার গানটা করেছে, কেমন লেগেছিল তখন? এটা তো অনেক বড় একটা প্রাপ্তি আসলে ভাইয়া, কারণ হচ্ছে একটা শিল্পী যখন একটা গান গায়, আমরা আমাদের মৌলিক গান হতে পারে, ফিল্মের গান হতে পারে, যে কোনো গান হতে পারে, বা আমরা স্টেজ পারফর্ম যখন করি, দর্শকের যে ভালোবাসাটা আমরা পাই, এটা কিন্তু একটা ব্লেসিং, এটা আশীর্বাদ আসলে আমাদের জন্য। এবং সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত গানের সাথে তার মধ্যে শেখার জন্য একটা বড় প্রেশার ছিল ফ্যামিলি থেকে। হ্যাঁ, ডেফিনেটলি এখনো আছে। সোশ্যাল মিডিয়া সিঙ্গার যারা, যে হ্যাঁ জনপ্রিয়তা পাচ্ছে, গান গাচ্ছে, উঠছে, কিন্তু না চর্চার জায়গাটা কমে যাচ্ছে, কমে যায়, সেইটা কেন হয়? আমরা যখন পপুলারিটিটা ওইভাবে পেয়ে যাচ্ছি, তারপরে কেন যেন মনে হয় যে অনুশীলনের যে জায়গাটা, সেটার আর দরকার নেই, এটা অনেকে ভাবে। বা অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে যদি আমি আমার কথা বলি, আমিও হয়তো অনেক সময় এরকমটাই ভাবি যে মানে আমি তো পেয়েছি বা আমি তো করছি, কাজ তো করছি। তবে এটাও সত্যি, আমি যত গান গাইছি আমার কিন্তু প্র্যাকটিস হচ্ছে, আমার কিন্তু চর্চাটা হচ্ছে। হ্যাঁ, হয়তো বা আমরা যখন গান শিখে গান গাইতে এসেছি, আমরা হারমোনিয়াম দিয়ে, তবলা দিয়ে, টিচার এসছেন আমাদেরকে গান শিখিয়েছেন, আমরা প্রতিদিন সকালে উঠে রেয়াজ করতাম, বিকেলে রেয়াজ করতাম। সেই সময়টা বা এই যে সময়ের সাথে যে আমাদের দৌড়টা, হয়তো সেই সময়টা আমরা করে উঠতে পারি না, এটা একটা কারণ হতে পারে। বিভিন্ন প্রোগ্রাম থাকছে, আমাদের বিভিন্ন শিডিউল থাকছে, সেই জন্য সময় করে ওঠা হয় না। বাট আমি মনে করি যে আসলে অনুশীলনের জায়গাটা আসলে আমাদের রাখা উচিত, যেটা আমরা অনেক ভুল করি, আমরা করি না। এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে অনেক অশিল্পী ও শিল্পী হয়ে উঠতেছে, সেটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা নিয়ে আসলে মন্তব্য, সোশ্যাল মিডিয়ার যেমন প্লাস পয়েন্ট আছে, তেমনি মাইনাস পয়েন্টও আছে। আপনি যেই কথাটা মাত্র বললেন ভাইয়া, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। আমরা আসলে যারা গান শিখে, মানে আমরা যাদেরকে আইডল মেনে অ্যাকচুয়ালি আমাদের লাইফটা, আমাদের জার্নিটা স্টার্ট করেছি, তাদের যে অনুশীলন ছিল, তাদের যে যুদ্ধটা ছিল, তারা যে কষ্টটা করে অ্যাকচুয়ালি, আগে তো অ্যাকোস্টিক ছিল পুরো ব্যাপারটা, কিন্তু ইনস্ট্রুমেন্টাল ছিল। একটা টেক যদি কোনোভাবে মিস হয়ে গেছে, আবার পুরো গানটা রিটেক করতে হয়েছে। এখন কিন্তু সেটা নেই, এখন আমরা খুব ফাস্ট একটা টাইম পাস করছি, মিউজিক রেডি, যাচ্ছি, ভয়েস দিচ্ছি, গান হয়ে যাচ্ছে। আগে তো ব্যাপারটা এরকম ছিল না। সেই জন্য কিন্তু ওনাদের শেখার জায়গাটা, ব্যাপ্তিটা অনেক বেশি ছিল, আমাদের কিন্তু সেটা নেই, সেই সুযোগটা নেই। এবং এখনকার বর্তমান সময়ে যারা আসলে, আপনি যে কথাটি বললেন যে সিঙ্গার বনে যাচ্ছে, শিল্পী বনে যাচ্ছে, হয়তো ৫-৬টা গান হয়ে যাচ্ছে, তারা কিন্তু স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছে, ইন্ডাস্ট্রিতে ভালো একটা পজিশনে চলে যাচ্ছে। আমরা তো আসলে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, প্রচুর ডাকাডাকির মধ্যেও প্রচুর শো করছে, প্রচুর কাজ করছে, প্রতিনিয়ত গান রিলিজ করছে, কিন্তু আমরা কিন্তু আসলে চাই ভালো গান হোক, ভালো কাজ হোক। কাজ তো আসলে সবাই করে, কিন্তু ভালো কাজ কয়টা হচ্ছে, এটা আসলে বড় একটা ব্যাপার। আমি আমার জায়গা থেকে পার্সোনালি সবসময় চাই যে একটা ভালো কাজ, ভালো একটা গান, ভালো কথা, ভালো সুর, মানে মোট কথা সবকিছু মিলিয়ে একটা ভালো কাজ আমি করতে চাই। খুব সম্প্রতি গত ঈদে যে সিনেমাটা ময়ূরাক্ষীতে একটা আইটেম সং করেছেন, এটা কি আপনার কাছে কতটা ভালো কাজ বলে মনে হচ্ছে? এটা আসলে একটু ভিন্নধর্মী। আমি গতানুগতিক যেই ধরনের গান করি বা আমার বেসিক যেটা, এই গানটা আমি একটু তার বাইরে গিয়েই করেছি। আমার টোন প্লাস আমার গায়কী
মানে বরাবর আমি যে ধরনের গানটা আসলে করে থাকি এটা একেবারেই তার বাইরে যেয়ে করা। এক্সপেরিমেন্টটা কি ছিল? গলায় নিশ্চয়ই এক্সপেরিমেন্ট ছিল। না, এক্সপেরিমেন্টটা খালি গলায় সেই এক্সপেরিমেন্টটা আমরা মানে আমাদের অডিয়েন্সকে শোনাতে পারি। আচ্ছা। পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। এখানে মানে কাজটা কি করেছেন আপনি? নাকের একটা কাজ করেছেন। কাজটা হচ্ছে আইটেম সং তো একটু ন্যাকামি থাকবে, এটা খুব স্বাভাবিক। তো নর্মালি যেটা হয়, আমি কখনো আইটেম সং করিনি আসলে বেসিক্যালি। তো একটু হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি। আইটেম সং এ একটু ন্যাকামি থাকবে, একটু অভিনয়, একটু আহ্লাদ, মানে এই ব্যাপারগুলো গান গাইতে গিয়েও একদম পারফরম্যান্স ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। মানে ফিল্মের গানের সাথে আমরা যখন ফিল্মটাকে আসলে আমাদেরকে প্রথমে নিজের মধ্যে নিয়ে নিতে হয় যে হ্যাঁ, ফিল্মের এই সিকোয়েন্স আমাকে গানটা গাইতে হচ্ছে। সো তখন কিন্তু ওই ভিজুয়ালাইজেশন থেকে কিন্তু আমরা ভয়েসটা দেই যে গানটা এভাবে হবে, এইভাবে হবে। এবং ফিল্মের গান এবং আমরা যখন পার্সোনালি আমাদের গান যখন রিলিজ করি সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট, গায়কই ডিফারেন্ট, আমাদের প্রেজেন্টেশন ডিফারেন্ট থাকে। এবং এই গানটির ক্ষেত্রে আমি অনেক কিছু শিখেছি, আমি বলবো আমি অনেক কিছু শিখেছি। এবং এক্সপেরিমেন্টের কথাটা যেটা বললেন ভাইয়া, যে আমি তো সবসময় একটা ঘরানা ধরে গান করে এসেছি। আমার ইচ্ছে ছিল যে আমি এক্সপেরিমেন্ট করব নিজের কণ্ঠকে নিয়ে, নিজের গায়কী নিয়ে। এবং আমি এক ধরনের গান করতে চাই না, আমি আসলে সেই গানটাই গাইতে চাই যে গানটা আমার ভয়েসে ভালো লাগবে বা দর্শক নিবে যে হ্যাঁ, এই গানটা আমরা নিচ্ছি। তো আমি যদি ডিফারেন্ট কিছু ট্রাই না করি, আমি কিন্তু বুঝবো না দর্শক আসলে আমার কাছ থেকে কি চাইছে বা আমার কোন জিনিসটা তারা খুব সহজে অ্যাকসেপ্ট করে। যেমন ছুঁয়ে দিলে মন গানটা এক ধরনের, আর আজকের এই পীড়িতের বাজারটা কিন্তু একদম ডিফারেন্ট। এটা কেমন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে? আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি। ঈদের আগে থেকেই গানটার একটা প্রোমো যাচ্ছিল এবং ঈদে তো ফিল্মটা রিলিজ হলো, বাংলাদেশের অনেকগুলো প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে। কার গান শোনেন আপনি? কারণ বলা হয় যে শিল্পী হতে হলে শোনার গানটাও তৈরি করতে হয়। না, আমি আসলে ওরকম ফিক্সড কারো গান আমি শুনি না, আমি সবার গান শুনি। কারণ ওই যে বললাম যে নিজের মধ্যে ধারণ করার একটা ইচ্ছে, প্রবল ইচ্ছে যে আমি এক ধরনের গান করতে চাই না, আমি ভিন্নধর্মী গান করতে চাই, আমি এক্সপেরিমেন্ট করতে চাই। আমার গায়কী, আমার কণ্ঠ, আমি আসলে শিখেছি সেই জায়গাগুলো থেকে। আমার ওই শিক্ষার যে জায়গাটা, সেখান থেকে আমি গানগুলোকে আমার মতো করে আমি দর্শকদের মাঝে বিভিন্ন রূপে ছড়িয়ে দিতে চাই। তো সেই জায়গা থেকে আমি আসলে সব ধরনের গান শুনি। গত এক সপ্তাহ গুনগুন করে কোন গানটি গাচ্ছেন? গত এক সপ্তাহ ধরে আমার অ্যাকচুয়ালি পীড়িতের বাজারটাই গাওয়া হচ্ছে, যেহেতু রিসেন্ট এসছে গানটা। আর ফোক ধর্মী কিছু গান ইদানিং কেন যেন আমার একটু বেশি আসছে। যেমন একটু আমাদের দর্শককে শোনাই যে ফোক গান গাইলে শাকিলার কেমন গাবে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমার, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আমার আপনার এই ছবির সাথে ক্যাপশনটার একটা জিনিস মনে হলো, একজন লিখেছে ওয়াও কি কিউট। আপনার কাছে ছবিটা কি কিউট মনে হয়? না, হয়তো তার দৃষ্টিকোণ থেকে কিউট মনে হয়েছে। এই যে এরকম যে আপনার কাছে একটা জিনিস মনে হচ্ছে না কিউট, কিন্তু আরেকজন কিউট বলছে, এরকম ফেক কমেন্ট তো প্রচুর আসে, তাই না, বিভিন্ন সময়? হ্যাঁ, এটা তো আসলে ভাইয়া সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের কমেন্টস আসে, অনেক ধরনের মন্তব্য আমরা পাই, নেগেটিভ পজিটিভ সব কিছু। যেমন পীড়িতের বাজার নিয়ে অনেক ধরনের নেগেটিভ পজিটিভ কমেন্ট পাচ্ছি, ছবি নিয়ে পাচ্ছি, মানে বুলিং এর শিকারও হতে হয়। বুলিং এর শিকার হতে, আমরা তো অ্যাকচুয়ালি গান করি, আমাদের যতটা না হতে হয়, মানে সিঙ্গিং প্রফেশন থেকে যতটা না হতে হয়, তার চেয়ে হয় না যে পার্সোনাল ফেসবুকে আমরা প্রোফাইলগুলো লক করে রাখি কেন, যে সবাই যেন অ্যাক্সেসটা না পায়। হ্যাঁ, অ্যাক্সেসটা না পায় বা ওভাবে যেন কোনো নেগেটিভিটি যেন আসলে না আসে। যতই আমরা হ্যাঁ, আমরা অবশ্যই পাবলিক ফিগার, সবাই চায় আমাদের সাথে একটু কমিউনিকেট
কমিউনিকেশনটা রাখতে, কমিউনিকেট থাকতে চায়, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার পজিটিভ নেগেটিভ সাইডগুলো, এগুলো তো আসলে আমরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তো ওই জিনিসটা আসলে এমনও কিছু কথা বা এমনও কিছু কমেন্টস চলে আসে যেটা আসলে আমরা নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমরা তো দর্শকের ভালোবাসা চাই, আমরা তো মানুষের ভালোবাসা চাই, এবং আমরা আমাদের গানের মাধ্যমে সেই ভালোবাসাটা প্রকাশ করি। ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভালোবাসা যদি চান সেক্ষেত্রে খারাপ বাসাটাও চলে আসে। সেই খারাপ বাসা তো আসতেই থাকবে। সেই খারাপ বাসা থেকে যদি আপনি আসলে নিজেকে মুক্ত করতে চান, একটু মানসিক শক্তির প্রয়োজন হয়। আপনার কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা যে উইয়ার্ড একটা সিচুয়েশন মানসিক শক্তি দিয়ে বের হয়ে এসেছেন? হ্যাঁ, এরকম সিচুয়েশন আমাদের, স্পেশালি আমরা যখন কোনো ওপেন স্টেজে যাই, ওপেন পারফরমেন্স, বড় বড় স্টেজ শো করতে যাই, তখন আমরা আসলে অনেক ধরনের সিচুয়েশনে পড়তে হয় আমাদেরকে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, লাইক এটা মানে যারা ওপেন কনসার্ট করি সবারই মনে হয় কম বেশি থাকে যে কিছু সাইড থেকে কিছু বাজে ধরনের কমেন্ট আসে, স্পেশালি ফিমেল সিঙ্গার যেহেতু আমরা, আসলে ভালো মানুষ মন্দ মানুষ মিলিয়েই তো আসলে দর্শক। তো আবার ভালো কমেন্টও পাই, ভালো কথাও পাই, কি গেয়েছে, খুব ভালো গেয়েছে, এরকম অনেক কিছুই আমরা পাই। তো সেই জায়গা থেকে আসলে বুলিংটা তো হয়ই ভাইয়া, কম বেশি সবারই হয়। আর আমি মনে করি যে নেগেটিভ জিনিসটাকেও যদি আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমার পক্ষে আসলে ওইটা রিকভার করে বের হওয়া। খুব সত্যি করে যদি আপনি উত্তর দেন, তাহলে এমন কোনো বুলিং যেটা আপনার চোখ দিয়ে পানি পড়েছে? না, এরকম কোনো বুলিং আমি কখনো মানে খুব বেশি না, এরকম আমি আমার সাথে, আমি আসলে খুব বেশি মানুষের সাথে মিশিও না, আবার যাদের সাথে মিশি একদম তাদের মতো করেই আমি মিশি। তো দেখা যায় যে আমার আসলে নেগেটিভিটিটা আমার লাইফে একটু কমই হয়েছে। মানে মেশাটা ঠিক ডিপলি না, একটু না, আমি আমার সাথে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে যারা যেভাবে মিশছে আমি ঠিক তাদের সাথে সেভাবে মিশছি। তাহলে ভালোবাসার রং কিভাবে খুঁজে পাবেন? একটু আগে আমি দেখছিলাম যে ভালোবাসার রং কি আপনি খুঁজেছেন ব্ল্যাক একটা ড্রেস পরে। Actually, this dress is actually not black. It's royal blue, kind of royal blue. মানে ওই যে একই কথা, সোশ্যাল মিডিয়ার ছবি দেখে আসলে বোঝা যাবে না ভালোবাসার রং কি, এই প্রশ্নটা এখানে করার কারণ হচ্ছে এখানে অনেক রং, অনেক ফুল। তো এক একজনের কাছে আসলে ভালোবাসার রংটা কিন্তু ভাই এক এক রকম। কারো কাছে লাল, কারো কাছে হলুদ, কারো কাছে নীল। যেমন আমরা বলি কষ্টের রং নীল। কেন কষ্টের রং নীল? মানে কষ্টের রংটা নীল কেন বলি? বিষের সাথে তুলনা করে হয়তো অনেকে বলে যে কষ্টের রং নীল। তো কষ্টটাকে আমি যদি লাল বলি, আমার কাছে তো লালও হতে পারে, আমার কাছে চায়ের কালার, কফির কালারও হতে পারে। অ্যাকচুয়ালি ভালোবাসার রংটা আসলে আমার মনে হয় না প্রপার ওয়েতে কেউ ডিসক্রাইব করতে পারবে। টিনেজে স্কুলে যখন যাচ্ছেন স্কুল ড্রেস পরে, তখন কোন রঙের ফুল নিয়ে কেউ এসে দাঁড়াবে, ওই কোন রংটা পছন্দ করতেন? ভাইয়া তো অনেক গভীরে চলে যাচ্ছে। ওই গভীরে, আমি তো খুব উপরেই আছি। আচ্ছা, স্কুল লাইফে আসলে আমি এখন যতটা ফ্লুয়েন্টলি কথা বলছি বা যতটা ওপেন বা এক্সপ্রেস করছি নিজেকে, স্কুল লাইফে আসলে এরকমটা ছিলাম। ইন্ট্রোভার্ট ছিল? হ্যাঁ, খুবই। আমি একদম একটু মানে এখনকার ক্যারেক্টার আর তখনকার ক্যারেক্টার টোটালি ডিফারেন্ট, মিলানো যাবে না। আমি খুব মানে একটু ডিফারেন্ট ছিলাম। তো ওরকম লাল গোলাপ বা হলুদ গোলাপ নিয়ে আসলে স্কুল লাইফের কোনো স্টোরি নেই। কলেজ লাইফে এসে কলেজেও না, ভার্সিটিতে যখন পড়ি তখন। প্রথম ফুল পাবার অভিজ্ঞতাটা মনে আছে? প্রথম ফুল পাবার অভিজ্ঞতা নাকি ঘটেই নাই? না, ওইভাবে ঠিক না। একটা ছোট্ট ঘটনা আছে, সেটা আমি আসলে জানতাম না কে আমার বাসায় এসে ফুল দিয়ে যেত। আমি প্রায় আমার বাসার দরজার সামনে ফুল পেতাম। এটা অ্যাকচুয়ালি কলেজ লাইফে, কিন্তু আমি আজও জানি না যে কে দিয়ে যেত। সেক্ষেত্রে ফ্যামিলির প্রেশার তৈরি হতো না যে তোমাকে কে ফুল দিয়ে যাচ্ছে? হ্যাঁ, তা তো প্রশ্নবিদ্ধ তো হইতেই হইতো ভাইয়া, কারণ যেহেতু আমি মেয়ে মানুষ, আমার বাসার সামনে 2 দিন পর পর ফুল দিয়ে যাচ্ছে কেউ একজন, তো এটা কে? এখনো জানেন না? এখনো জানি না। কেউ এসে বলে না এই ফুল? একটা জিনিস, মানে প্রথম পারফরমেন্সের স্মৃতিটা মনে পড়ে? হ্যাঁ। কেমন ছিল? এটা কখনো ভুলবো না ভাইয়া, কারণ আমার লাইফের ফার্স্ট, মানে আমাদের ভাষায় যদি আমরা বলি কমার্শিয়াল শো বা ওপেন স্টেজ যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আমার আমিনবাজারে একটা শো ছিল, এবং শোটা ছিল ওপেন, বিশাল বড় মাঠ, প্রায়
10 থেকে 15,000 লোকের একটা গ্যাদারিং হয়েছিল, বাট প্রোগ্রামটা ছিল গায়ে হলুদের। আচ্ছা, মানে আমি খুব মানে গায়ে হলুদের একটা বড় প্রোগ্রাম, মানে আমি খুবই শকড হয়েছি প্রোগ্রামে, যে গায়ে হলুদের প্রোগ্রামে ওপেন করে দিয়েছে এবং এত ক্রাউড, মানে আনবিলিভেবল যে এরকম ক্রাউড আমরা অনেক সময় কিন্তু অনেক বড় স্টেজ প্রোগ্রামেও পাই না, বাট একটা গায়ে হলুদের প্রোগ্রাম এত বড়, এত হিউজ অ্যারেঞ্জমেন্ট, এবং দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেজ শো। এবং আমি মানে আমার এখনো চোখ বন্ধ করলে ওই স্মৃতিটা মনে পড়ে। ওখানে আমি একটানা 1 ঘন্টা পারফর্ম করেছি, আমাকে স্টেজ থেকে নামতে দেয়নি যারা ওখানে অর্গানাইজার ছিলেন বা যাদের প্রোগ্রাম ছিল। আমাকে সব মানে পুরোনো দিনের গান গাইতে অনুরোধ করেছিলেন তারা, যে একটা বিয়ে বাড়ি, সবাই নাচছে, আমার আগে যে সিঙ্গার উঠেছেন উনি সব নাচের ডান্স নাম্বার করেছেন, সবাই মজা, বিয়ে বাড়ি খুব স্বাভাবিকভাবেই, হ্যাঁ একটু ফানটাই অ্যাকচুয়ালি ফোকাস করে সবাই। তো আমি আমার একটা জিনিস, যে আমার বেসিকটা আমি ট্রাই করি যে স্টেজ পারফরমেন্সে, যদিও অনেক প্রোগ্রামে এনভায়রনমেন্ট থাকে না, আমরা চাইলেও অনেক সময় আমাদের বেসিক গানগুলো করতে পারি না, বাট সেই জায়গা থেকে আমি আমার বেসিকটা সবসময় ট্রাই করি। পুরনো একটা বাংলা গান গাইলাম এবং ওনারা ওই গানগুলোই শুনতে চাইলেন, এবং টানা 1 ঘন্টা আমি পারফর্ম করেছি, আমাকে স্টেজ থেকে নামতে দেন। এবং আমার যত পুরনো গানের কালেকশন ছিল, দ্যাট টাইম আই ওয়াজ নিউ অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শো। সো আমার যা কালেকশন ছিল আমি সব গেয়েছি ওই দিন, যে পুরোনো দিনের গান। একটা জিনিস এই পুরোনো দিনের গান থেকে মাথায় আসলো যে পুরোনো দিনের গান সবাই পছন্দ করি আমরা, যেটা কালজয়ী, তাই না? সেই কালজয়ী গানগুলো এখন কি মনে হয় যে একটু কমে যাচ্ছে? এখন যে গানগুলো হচ্ছে আসলে কালকে জয় করতে কম পারবে? এখনকার গানগুলো হয়তো কিছুদিন মানুষের মনে দাগ কেটে থাকছে, একটা সময় পরে কিন্তু থাকছে না, আবার নতুন একটা আসছে, আবার চেঞ্জ হচ্ছে। কিন্তু আগের যে গানগুলো ভাইয়া দেখেন, আমরা কিন্তু ওই গানগুলো এখনো গেয়ে যাচ্ছি, এবং আমাদের নেক্সট জেনারেশন আমার মনে হয় এই গানগুলোই মানে আমার দাদুরা শুনতো, বাবারা শুনছে, আমরা শুনছি, আমাদের নেক্সট প্রজন্মও শুনবে, রাইট? সো সেই জায়গা থেকে আসলে আমরা যে গানগুলো গেয়ে বড় হয়েছি, আমরা যে গানগুলো, এখন আমরা ওই পুরনো গানগুলো কিন্তু কভার সং করছি, নতুন করে রিমেক করছি, এবং ওই গানগুলো গেয়েও এমনও আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যে ওই গানগুলো গিয়ে কিন্তু তারা একটা স্টার খেতাবও পেয়ে গেছে, কিন্তু নিজের মৌলিক কয়টা গান আছে, এটা একটা বড় ব্যাপার। আসলে আমাদের সবারই এটা মাথায় রাখা উচিত। ওই যে আমি শুরুতে বললাম ভাইয়া, যে আমি চাই ভালো কাজের সাথে থাকতে, ভালো কাজ করতে, যেই কাজটা দিয়ে আমাকে মানুষ মনে রাখবে। নিশ্চয়ই সেই ভালো কাজগুলো করবেন এবং মানুষ আপনাকে মনে রাখবে। কিন্তু অনুষ্ঠান শেষ করব, সময় শেষ হয়ে গেছে। সেই পুরনো দিনের একটা গান দিয়ে যদি শেষ করি, আপনার প্রিয় পুরনো দিনের একটা গান গেতে গেতে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে, কিন্তু বিদায় নিব শাকিলার কণ্ঠে পুরনো দিনের একটা তার প্রিয় গান শুনতে শুনতে। সন্ধ্যার ছায়া নামি এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামি এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া।